বন্ডিং করার সময় sp হাইব্রিডাইজেশনের স্ট্রাকচার কি রকম হয়? লিনিয়ার স্ট্রাকচার, 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, তাহলে এর মাঝখানের অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি। তাহলে এই কার্বনের যে অরবিটাল গুলো থাকবে বা যে বন্ড গুলো করবে সেগুলো হচ্ছে সে sp করবে, মানে লিনিয়ার করবে, ঠিক আছে? বা এর মাঝখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। তাহলে কার সঙ্গে বন্ড করেছে? এই কার্বনটা এই কার্বনের সঙ্গে বন্ড করেছে। তাহলে আমি লিনিয়ার ওয়াইজ আরেকটা এখানে কার্বন আমি ড্র করে দেব, ঠিক আছে? আর এদিকেও অক্সিজেনটা আমি লিনিয়ার ওয়াইজ ড্র করে দিলাম, কারণ অক্সিজেনটাও কিন্তু এর সাথে sp হাইব্রিডাইজেশন আছে, যে কারণে আমি লিনিয়ার ড্র করে দিলাম। এতটা পর্যন্ত বোঝা গেছে কেন আমি লিনিয়ার ড্র করছি। কারণ এই কার্বনের সাথে এই কার্বন আছে sp হাইব্রিডাইজড হয়ে, আর এই কার্বনের সাথে এই অক্সিজেনটা আছে sp হাইব্রিডাইজেশন। আলটিমেট আমার এই কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp, তার কারণে এর স্ট্রাকচার অলওয়েজ লিনিয়ার হবে, এ বেন্ড করবে না কোনো, সোজা সোজা স্ট্রাকচার হবে। তিনটে স্ট্রাকচারের কথা আগের দিন বলেছি, একটা লিনিয়ার হয়, একটা ত্রিভুজের মতো ট্রাইগোনাল ট্রাইগোনাল হয়, ট্রাইগোনাল শুধু ট্রাইগোনাল, ট্রাইগোনাল পিরামিডাল, আর একটা হচ্ছে তোর হয়ে যায় টেট্রাহেড্রাল। ঠিক আছে, কোথায় লিখেছিলাম? এখানে দেখ অ্যাঙ্গেলটা দেখ, sp এর অ্যাঙ্গেল বলেছিলাম 180, sp2 মানে 120 ডিগ্রি, sp3 মানে 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, শেপ গুলো কোথায় লিখেছিলাম? যাও দেখে নাও লিখেছি। তাহলে একটা হচ্ছে আমার সিগমা বন্ড করার সময় 180 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করেছে। এবারে এবারে দেখ না, এই কার্বনটার হাইব্রিডাইজেশন কত? আমি এটা ড্র করব না, এটা এখন ড্র করা উচিত হয়নি আমার, এই সাইডটা। এই কার্বনের হাইব্রিডাইজেশন কত? sp2। sp2 হওয়া মানে তার শেপটা কি হয়ে যাবে? ট্রাইগোনাল, মানে এরকম শেপটা। 120 ডিগ্রি। হ্যাঁ, 120 ডিগ্রি। আর sp হওয়া মানে এই শেপটা হবে। আর sp3 হওয়া মানে এই শেপটা। ঠিক আছে, তাহলে এর শেপটা হচ্ছে আমাকে এইভাবে আঁকতে হবে। তাহলে একটা সোজা করে দিয়েছি, বাকি দুটোকে আমাকে বেন্ড করতে হবে। এদিকে একটা করলাম বেন্ড। আর সবসময় চেষ্টা করবি যাতে অরবিটালের স্ট্রাকচার গুলো সমান হয়। ঠিক আছে, এদিকে একটা করলাম, হয়ে গেল। এর সঙ্গে কে বন্ড আছে? হাইড্রোজেন বন্ড আছে। তাহলে এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেনের স্ট্রাকচার গোল করতে হয় সবসময়, হাইড্রোজেনের s অরবিটালই আছে শুধু। ঠিক আছে, এগুলো বন্ড, এগুলো ওভারল্যাপ করেছে, ওভারল্যাপিং বলে। ওভারল্যাপ মানে এর অরবিটালের সঙ্গে ওর অরবিটাল মিশেছে, আগের দিন বলেছি ওভারল্যাপ। অক্সিজেনের ক্ষেত্রে sp2, অক্সিজেনও সেম স্ট্রাকচার দেখাবে, এইভাবে একটা হয়ে গেল। কিন্তু এর এখানে কোনো বন্ডিং নেই, এখানে শুধু লোন পেয়ারের ইলেকট্রন গুলো পড়ে আছে, ব্যাস। এবার আমরা পাই বন্ড ড্র করব। পাই বন্ড ড্র করার জন্য যে পি অরবিটাল গুলো আছে সেগুলো ওভারল্যাপ করে নিজেদের মধ্যে। তাহলে এর ক্ষেত্রে পি অরবিটাল কোথায় আছে? না, এই কার্বনটা ডবল পাই বন্ড করেছে, দেখ এর সঙ্গে একবার পাই বন্ড হবে, এর সঙ্গে একবার পাই বন্ড হবে। তাহলে যদি আমরা এর সঙ্গে পাই বন্ডটা এইভাবে দেখাই যে এইদিকে একটা, এইদিকে একটা, তাহলে এর ক্ষেত্রে কি হবে? এদিকে একটা, এদিকে একটা। ঠিক আছে, তোরা চার্জ দিয়ে দেখাতে পারিস যে উপরে প্লাস, এভাবে প্লাস, আর নিচে মাইনাস, বা এইভাবেও দেখাতে পারিস। একটা সেট করে দিবি আর একটা খালি ছেড়ে দিবি, যে কোনো একটা প্রসেসে তোরা দেখাতে পারিস। হলো। এবারে এই কার্বনটা আরো একটা পাই বন্ড করেছে অক্সিজেনের সাথে, এই কার্বনটা আরো একটা পাই বন্ড করেছে অক্সিজেনের সাথে। তাহলে আমরা কি করব এখানে? না, এদিক থেকে একটা পাই বন্ড আসবে। পি অরবিটালের শেপ সবসময় ডাম্বেল হয়, মানে উপরে একটা নিচে একটা। তার মানে এটা যদি আমরা এইদিকে করি আর একটাকে এইদিকে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই অরবিটালটাকে আমি এইভাবে দেখাচ্ছি, যেন মানে আড়াল করে আছে, এটা আড়াল করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এর সঙ্গে আমাকে আরেকটা এদিকে ড্র করতে হবে পি অরবিটাল, তাহলে এটাও আড়াল করে দিবে। ঠিক আছে,
আর এগুলোকে আমরা যোগ করে দেবো, যোগ অবশ্যই করতে হবে। এগুলো হচ্ছে আমার পাই। তাহলে কার্বন দুটো পাই বন্ড করেছে, দুটো পাই বন্ড কিভাবে করলো বোঝা গেছে ব্যাপারটা। এবারে এটা তোরা লিখেও দিতে পারিস এখান থেকে যে এটা হচ্ছে এস আর পি ওভারল্যাপিং, ঠিক আছে, এটাও এসপি ওভারল্যাপিং, এটা sp2 হাইব্রিডাইজ, এগুলো লিখে দিতে পারিস, সেগুলো নাও লিখতে পারিস, সেগুলো আলাদা ব্যাপার। মোটামুটি ডায়াগ্রামটা কিভাবে হচ্ছে সেটা বোঝা গেছে কিনা বল, বা হাইব্রিডাইজেশনের ব্যাপারটা কিরকম ভাবে হচ্ছে, যে sp কি থাকলে কি হয়, sp2 থাকলে কি হয়, sp3 থাকলে কি হয়, এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে নাকি একটু আমাকে জান। ঠিক আছে, এইবারে যখন আমরা হাইব্রিডাইজেশন জেনে নিলাম, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা চলে আসবো বেন্ডস রুল। এই নাম শুনে অনেক কিছু মনে হচ্ছে যে একটা বিশাল বড় কিছু রুল টুল হবে, তেমন কিছু নয় জিনিসটা, সিম্পল জিনিস। বেন্ডস রুল আগে আমি লিখিয়ে দিই যে জিনিসটা কি বলেছে বেন্ডস রুল, ঠিক আছে। বেন্ডস রুলে কি বলা হয়েছে না, যার এস ক্যারেক্টারটা বেশি থাকবে, ঠিক আছে, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বেশি থাকবে, বন্ড অ্যাঙ্গেলটা তত বেশি হবে, বা ইলেকট্রোনেগেটিভিটিটা সেখান থেকে আমরা বলতে পারি তত বেশি হবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি ভাষায় লিখি, তাহলে দুটো পয়েন্ট আমি এখান থেকে লেখাবো। এক নম্বর কি, a lone pair of electron prefers to occupy that hybrid orbital, মানেটা বলে দিচ্ছি আমি, which has greater percentage of s character। কি বললাম ব্যাপারটা, না এত সব কিচ্ছু বোঝার দরকার নেই, শুধু মনে রাখবি যে যার এস ক্যারেক্টারটা বেশি থাকবে, বা এস এর পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারটা যার বেশি থাকবে, সে মানে লোন পেয়ারের যে প্রেফার করবে তাকে, লোন পেয়ার তাকে প্রেফার করবে, ঠিক আছে। তাহলে লোন পেয়ার কোন অরবিটালকে প্রেফার করবে, যার পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেশি থাকে, ঠিক আছে। সেকেন্ড রুল কি, সেকেন্ড রুল হচ্ছে এ মোর ইলেকট্রোনেগেটিভ atom or group prefers to occupy that hybrid orbital which has smaller percentage of its character।
এই ইয়েকে কেউ কোয়েলকে কেউ ফোন করে বলে তো, সে মনে হয় দেখেনি নাকি। দেখ এই জায়গাগুলো না বুঝতে পারলে না করলে আর বুঝতে পারবি না। একটু ফোন করে দে, একটু ফোন করে দে তো। ঠিক আছে, এটা হচ্ছে টোটালটার একটা জিস্ট, যে যত আমার পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বাড়বে তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, তত হচ্ছে বন্ড অ্যাঙ্গেল বাড়বে, তত বন্ড এনার্জি বাড়বে, আর তত বন্ড ডিস্টেন্স কমে যাবে। ঠিক আছে, জাস্ট একটা জিস্ট, মানে শর্টকাটে বলে দিলাম যে এই এত সব পড়ার কোনো দরকার নেই, এটা শুধু পরীক্ষায় লেখার জন্য, এত সব মনে রাখার কোনো দরকার নেই, শুধু এটা মনে রাখবে এস ক্যারেক্টার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, বন্ড অ্যাঙ্গেল বাড়বে, বন্ড এনার্জি বাড়বে, আর বন্ড ডিস্টেন্স কমে যাবে। সিম্পল জিনিস। এবারে এস ক্যারেক্টারটার পার্সেন্টেজ ব্যাপারটা কি বলা হচ্ছে, কি ব্যাপারটা বলছি, এই যে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার লিখছি মানে কি না, যখন আমরা এস পি লিখলাম, এখানে এস কত পার্সেন্ট আছে আর পি কত পার্সেন্ট আছে, না দুটোই 50-50% আছে। এস আছে একটা, পিও একটা, তাহলে এস ক্যারেক্টার 50%, পি ক্যারেক্টারও 50%। যদি আমরা বলি sp2, তাহলে টোটাল তিনটে অরবিটাল, একটা এস, দুটো পি, তিনটে অরবিটালের মধ্যে একটা এস, দুটো পি, তাহলে কি হবে, পার্সেন্টেজ কত হবে না, যেমন ক্যালকুলেশন করি, সিম্পল ক্যালকুলেশন, 1/3 মধ্যে 1 ইন্টু 100, আর 3 মধ্যে 2 ইন্টু 100। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে তো 33.33, আমি জাস্ট এমনি ক্যালকুলেশনটা করে দেখালাম, এটা 33.33% হয়ে যাবে, আর এটা ওই 66, বা একবারে অ্যাপ্রক্স করে দে, এটা হচ্ছে তোর 34% হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 66%। ঠিক আছে, অ্যাপ্রক্স করে দিলাম। sp3 এর ক্ষেত্রে কি হবে, চারটা অরবিটাল টোটাল, পি তিনটা, এস একটা, চারটার মধ্যে এস ক্যারেক্টার আছে একটা, আর এটা চারটার মধ্যে পি ক্যারেক্টার আছে তিনটে, তাহলে পার্সেন্টেজ করলে কত হবে, এটা 25% আর এটা 75%। তাহলে যেটা দেখছি আমার এস ক্যারেক্টার সব থেকে কোথায় বেশি না হচ্ছে এসপি তে, তাহলে এসপি তে যদি এস ক্যারেক্টার সব থেকে বেশি হয়, তাহলে তার যারা এসপি হবে, যেমন এটা এসপি, ঠিক আছে, তো এদের ক্ষেত্রে কি হবে, বন্ড এনার্জিও হাই হবে, বন্ড অ্যাঙ্গেলটাও বেশি হবে, কারণ এসপি মানে কি পুরো দুটা বন্ড, দুটা বন্ড মানে হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, বাকিগুলার থেকে বেশি, বাকিগুলার ক্ষেত্রে 120 ডিগ্রি,
ঠিক আছে, তারপর 109°28'। আর এর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটিটাও বেশি হবে, তড়িৎ ঋণাত্মকতাটাও বেশি হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার বেন্ডস রুল। ঠিক আছে, আর কিছু নেই। এবারে যখন এস ক্যারেক্টারটা বলা হয়ে গেছে, বা বেন্ডস রুল বা বন্ড এনার্জি এগুলো যখন বলে দিয়েছি, আচ্ছা বন্ড এনার্জি এনার্জি গুলো বলেছি তো আগের দিন আমি, বন্ড লেন্থ বা বন্ড অর্ডার। ঠিক আছে, এই জিনিসগুলো আগের দিন বলেছি যে যত বন্ডটার অর্ডারটা কি হবে, বাড়বে। বন্ড অর্ডার মানে কটা বন্ড আছে, নাম্বার অফ বন্ড যত বাড়ছে, 3টে বন্ড হচ্ছে বা 2টো বন্ড হচ্ছে, তাহলে তত কি হবে, তাদের বন্ড লেন্থটা ছোট হয়ে আসবে, আগের দিন দেখিয়েছিলাম। আর বন্ড এনার্জিটাও কিন্তু বাড়বে। এবারে বন্ড এনার্জি যখন আমি বললাম, একবারে এখান থেকে চলে আসি বন্ড ডিসোসিয়েশন এনার্জি। বা এটাকে বিডিই বলা হয়। তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বোঝার আগে আমাকে জানতে হবে একটা বন্ড করকম ভাবে ভাঙতে পারে, যেটাকে বন্ড ক্লিভেজ বলে, বন্ড ব্রেক। ঠিক আছে, তাহলে একটা বন্ড কিন্তু দু রকম ভাবে ভাঙতে পারে। তাহলে বন্ড ক্লিভেজ দু রকমের হয়, একটাকে বলা হয় হোমোলাইটিক, আর একটাকে বলা হয় হেটেরোলাইটিক। যেটা হোমোলাইটিক ক্লিভেজ হয়, তাতে একটা বন্ড যদি ভাঙে, সেখানে দুজন সমান সমান হিস্সা পায়, এর কাছেও যা থাকবে এর কাছেও তাই থাকবে। কেন করলাম এভাবে, কারণ একটা বন্ড তৈরি হয় দুটো ইলেকট্রন দিয়ে, তাহলে বন্ড যখন ভেঙে গেল তখন একটা করে ইলেকট্রন সবাই পাচ্ছে। আর হেটেরোলাইটিকের ক্ষেত্রে একটা বন্ড যখন ভাগে, তখন এখানে একজনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, আর একজন পুরোপুরি নিয়ে নেয়, একজন প্লাস হয়ে যাচ্ছে, একজন মাইনাস হয়ে যাচ্ছে, অ্যানায়ন ক্যাটায়নে ব্রেক করে যায়। এই হচ্ছে আমার বন্ড ক্লিভেজ দু রকমের হয়। ঠিক আছে, এবারে বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা কি, না যে এনার্জিটা একটা বন্ডকে ব্রেক করতে লাগে সেটাকে আমরা বলছি বন্ড ডিসোসিয়েশন এনার্জি। ঠিক আছে, দ্য এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক এ বন্ড, একটা বন্ডকে ভাঙতে যে এনার্জিটা লাগে সেটাকেই বলা হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি। ঠিক আছে, আর এই বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা কি হয়, না সবসময় মনে রাখবি রিঅ্যাকশনটা দু রকমের হয়, সেটা আমি আগেও বলেছি, একটা এক্সোথার্মিক আর একটা হচ্ছে এন্ডোথার্মিক। দু রকমের রিঅ্যাকশন হয়, ক রকমের রিঅ্যাকশন হয়, দু রকমের। দেখ কোথা থেকে রিলেট হয়ে যাচ্ছে, দেখ একটা এক্সোথার্মিক আর একটা হচ্ছে এন্ডোথার্মিক। আমি এই বিষয়ে আর এখন বেশি ঢুকবো না, শুধু এইটুকু বলে দিই, এটা সামনে আবার পড়ানো হবে। শুধু এইটুকু বলে দিই যে এক্সোথার্মিক মানে হচ্ছে সেখানে হিট তৈরি হবে, হিট ছাড়বে, হিটটা রিলিজ করবে। আর এন্ডোথার্মিক মানে সেখানে হিট অ্যাবজর্ব করে নেবে। তার মানে এই এরিয়াটা আমার টোটালি কুল হয়ে যাবে, ঠান্ডা, আর এটা আমরা গরম মেহসুস করি।
ঠিক আছে, তাহলে এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক এই রিঅ্যাকশনটা কেন হয়? কারণ এখানে দু রকমের, আমি কেন কথাটা বললাম, এখানে দু রকমের একটা ব্যাপার আসছে। একটা হচ্ছে যখন একটা রিঅ্যাকশন হয় তখন আমরা কি বলি, যেটা রিঅ্যাকশন করে সেটাকে বলি রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক, এটা বিক্রিয়া করছে বা রিঅ্যাকশন করছে। আর যেটা উৎপন্ন করে সেটাকে বলি প্রোডাক্ট। আমি পুরোটা লিখি না, এভাবে প্রোডাক্ট পিডিডি লিখে দিচ্ছি, বুঝে নিবি এটা। আর এটাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, তাহলে এই রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট যখন যাচ্ছে তাহলে কি হচ্ছে না, কিছু বন্ড ভাঙছে, কিছু বন্ড গড়ছে। ধরে নে এ এর সঙ্গে বি বন্ড ছিল আর সি এর সঙ্গে ডি বন্ড ছিল, তাহলে এই বন্ড গুলো ব্রেক করছে, দিয়ে নতুন বন্ড ফর্ম করছে। ধরে নে এ এর সঙ্গে সি জুড়ে যাচ্ছে আর বি এর সঙ্গে ডি জুড়ে যাচ্ছে, সরি, বি এর সঙ্গে ডি জুড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বন্ড ব্রেক করার জন্য যে এনার্জিটা লাগছে আর বন্ড তৈরি করার জন্য যে এনার্জিটা লাগছে, সেই এনার্জিটা যদি কম লাগে, মানে তাহলে আমি একটাকে বলছি বন্ড ব্রেকিং এনার্জি, আরেকটাকে বলছি আমি বন্ড মেকিং এনার্জি। একটা তৈরি করছে, একটা ভাঙছে। ঠিক আছে, যদি এই বন্ড ব্রেকিং এনার্জিটা বেশি লাগে দেন বন্ড মেকিং এনার্জি, ঠিক আছে, বন্ড মেক হলে কি হয়, এনার্জি রিলিজ হয়, এনার্জি মুক্তি পায়, শক্তির মুক্তি হয়। আর যখন কোনো জিনিস ভাঙবি তখন তোর এনার্জি লাগবে। এনার্জি রিকোয়ার, এনার্জি লাগবে, আর এটা এনার্জি মুক্তি হবে। তাহলে যদি আমার বন্ড মেকিং এনার্জিটা বন্ড ব্রেকিং এনার্জি থেকে বেশি হয়ে যায়, তাহলে সেই এক্সট্রা এনার্জিটা সে পরিবেশ থেকে শোষণ করে নেয়, যার ফলে পরিবেশটা ঠান্ডা হয়ে যায়, যেমন গ্লুকোজ, গ্লুকন ডি, নর্মাল এক্সাম্পল। আর এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে বন্ড ব্রেকিং এনার্জিটা, মানে এখানে নিশ্চয়ই ব্রেক করে যে পরিমাণ এনার্জিটা আছে এটা এর এনার্জির থেকে অনেক বেশি, বেশি হওয়ার কারণে এখানে বন্ড তৈরি হওয়ার পরেও এক্সট্রা যে এনার্জিটা সেটা কিন্তু আমার রিলিজ হয়ে যাচ্ছে, মানে মুক্তি পেয়ে যাচ্ছে অ্যাটমসফিয়ার, ওই জন্য ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে সিম্পলি যদি আমরা এটাকে বলি এনার্জি রিকোয়ার্ড বা এনার্জি কনজিউম, আর এটা হচ্ছে এনার্জি রিলিজ। ঠিক আছে, তাহলে যখন বন্ড ব্রেকিং হয় তখন এনার্জি কনজিউম হয় বা এনার্জি খরচা হয় বা দরকার হয়। ঠিক আছে, আর যখন বন্ড মেকিং হয় তখন এনার্জিটা রিলিজ হয়ে যায়। সিম্পল একটা এক্সাম্পল রিঅ্যাকশন দিয়ে বোঝালে, একটা রিঅ্যাকশন দিয়ে বোঝাচ্ছি, দেখ এগুলো এখন দরকার নেই, তাও বলে দিলাম। আর মানে দরকার বলতে অর্গানিক পার্টে দরকার, জিওসিতে দরকার। ঠিক আছে, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যখন পড়াবো তখন এটা লাগবে, সেখানেও বেন্ড শুরু আছে, একবারেই বলে দিলাম। ধরে নে এটা একটা রিঅ্যাকশন, CH2 ডবল বন্ডেড CH2 তার সঙ্গে হাইড্রোজেন নিচ্ছে। রিঅ্যাকশন কিভাবে হচ্ছে এখন বোঝার দরকার নেই, যখন রিঅ্যাকশন মেকানিজম পড়াবো তখন বুঝতে পেরে যাবে। না, এখানে একটা করে হাইড্রোজেন অ্যাড হয়ে যাচ্ছে, এখানে একটা অ্যাড হয়ে যাচ্ছে, এখানে একটা add। বোঝা গেছে না, এই দুটো হাইড্রোজেন এই দুই কার্বনে ঢুকে যাচ্ছে, দুটো কার্বনে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করব বা দেখব যে নতুন কি কি বন্ড তৈরি হচ্ছে বা পুরনো কি কি বন্ড ভাঙছে। তাহলে সিধা ভাষায় লিখছি, এনার্জি কনজিউম বা এনার্জি রিকোয়ার্ড, কতটা এনার্জি লাগবে। না, প্রথমে তো আমার হচ্ছে সি ডবল বন্ডেড সি, এই যে ডবল বন্ডেড আছে এই ডবল বন্ডটাকে ভাঙতে হবে, না হলে সিঙ্গেল বন্ড গড়বে না। তাহলে ডবল বন্ডকে ভাঙতে আমার এনার্জি লাগে 149 কিলো ক্যালোরি পার মোল। এটা মুখস্থ রাখার দরকার নেই, ডেটা প্রোভাইড করা থাকবে, ম্যাথ দিলে ডেটা প্রোভাইড করা থাকবে। আমি
আমার লেখা আছে তাই আমি তোকে বলছি যে 149 কিলো ক্যালোরি পার মোল। ঠিক আছে, আর কি বন্ড ভাঙছে? আর একটা বন্ড ভাঙছে মনে কর বা দেখ, খেয়াল কর যে হাইড্রোজেনটা ভাঙছে, তাহলে এইচ বন্ডটাকে ব্রেক করতে হবে। তাহলে একটা এইচ বন্ড ব্রেক করতে আমার 104 কিলো ক্যালোরি পার মোল এনার্জি লাগবে। তাহলে টোটাল কত আমার এনার্জি লাগছে? টোটাল লাগছে 253 কিলো ক্যালোরি পার মোল। কে বলবি এই সাইনটা কি হবে, প্লাসে না মাইনাসে? প্লাসে হবে না মাইনাসে হবে, কে বলবি? এনার্জি রিলিজ হচ্ছে কোথায় কোথায়? না যেখানে যেখানে বন্ড মেক হচ্ছে, তৈরি হচ্ছে, তাহলে বন্ড তো দুটোই তৈরি হচ্ছে। এক হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে, ডবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তৈরি করতে এনার্জি লাগে 84 কিলো ক্যালোরি পার মোল। আর তৈরি হচ্ছে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ড, তাহলে সিএইচ বন্ড। সিএইচ বন্ড তৈরি করতে 2 ইন্টু 98 কিলো ক্যালোরি পার মোল। তাহলে টোটাল মানে দুটো কার্বন এই হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, এখানে একটা এখানে একটা। ঠিক আছে, এই যে এটা একটা তৈরি হচ্ছে আর এটা একটা। তাহলে টোটাল আমার লাগছে ওই জন্য 2 ইন্টু 98 করে দিলাম 280। দেখ, এই এনার্জিটা আমার লাগছিল বন্ড ব্রেক করতে, আমার এতটা এনার্জি লাগছিল, মানে আমি এত টাকা 253 টাকা ইনভেস্ট করে আমি 280 টাকা পাচ্ছি। তাহলে প্রফিট কত? 253 টাকা আমি খরচা করে 280 টাকা পাচ্ছি, তাহলে প্রফিট বের করতে গেলে কি করবো না 280 মাইনাস 253, 280 থেকে 253 বাদ দিয়ে দেবো। আর এনার্জিটা আমার রিলিজ হচ্ছে, বের হয়ে যাচ্ছে, তাহলে আমার টোটাল রিঅ্যাকশনটা এক্সোথার্মিক হয়ে যাবে, গরম হয়ে যাবে। আমি বলেছিলাম এক্সোথার্মিক কথাটা মনে রাখবি কিভাবে, এক্সো সাবান বার। ঠিক আছে, তো সেই কথা থেকে সেটা মনে রাখবি যে সাবান জলে দিলে গরম হয়, তার মানে এক্সোথার্মিক হচ্ছে গরম রিঅ্যাকশন। ঠিক আছে, এভাবে মনে রাখবি, কারণ এই দুটো ভুলে যায়, প্রচুর ভুলিয়ে যায়। ঠিক আছে, এক্সোকে এন্ডো হয়ে যাবে, এন্ডোকে এক্সো হয়ে যাবে। তাপদায়ী আর তাপমোচী। ঠিক আছে, তো একই হয়ে গেল, তাপগ্রাহী আর তাপমোচী হয়েছে। তাহলে এখান থেকে আমার বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা কত বেরোবে? না, এই জন্য এতটা বকা যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বিডিই সমান হচ্ছে, এনার্জিটাকে আমি লিখে দিলাম এভাবে, এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস এনার্জি অফ প্রোডাক্ট। তাহলে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি কত? 253। বড় থেকে ছোট বিয়োগ করতে কেউ তোকে বলেনি, কারণ আমার রিঅ্যাক্ট্যান্ট আগে প্রোভাইড ছিল, তারপরে প্রোডাক্ট এসেছে। তাহলে সবসময় রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট বিয়োগ করতে হবে। 253 থেকে 280 বিয়োগ হবে, অ্যান্সার আসবে -27 কিলো ক্যালোরি পার মোল। তুই কনসেপ্ট লাগিয়েও বের করাতে পারিস যে আমার এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, বা এখানে মাইনাস সাইন দেখে বলে দিতে পারিস যে এটা আমার এক্সোথার্ম রিঅ্যাকশন। বোঝা গেছে? বোঝা গেছে তো? কই রে, সারা শব্দ দে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি মাইনাসে আসে তাহলে জানবো এক্সোথার্ম, আর যদি প্লাসে আসে এন্ডোথার্ম। আমি আগেই বলেছি গরম যেখানে হয়ে যাবে সেটা হচ্ছে মাইনাস ম্যাক্সিমাম টাইম। কেউ যদি হিট দেয় তাহলে সে হচ্ছে কি হয়ে যাবে মাইনাস, আর যদি কেউ হিট নিয়ে নেয় সেটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, একটু উল্টা জিনিস আমরা ভাববো, এটা সবসময় উল্টাটা হবে, যে গরম যদি কেউ দিচ্ছে তার মানে হিটটাকে ছেড়ে দিচ্ছে, হিট যেখানে ছেড়ে দিবে সেটা মাইনাস হয়ে যাবে, আর হিট যেখানে গ্রহণ করবে সেটা প্লাস হয়ে যাবে। এই একই কনসেপ্ট আবার থার্মোডাইনামিক্সে পড়াবো, রিপিট করবো, রিপিট করলে জিনিসগুলো বারবার খেয়াল থাকবে। ঠিক আছে, তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ড ব্রেক এনার্জি কিভাবে বের করানো হয় বোঝা গেছে। নেক্সট, এটা হয়ে গেল আমার বেন্ডস রুল হয়ে গেল। আচ্ছা, এরপরে তাহলে যদি আমার কোথাও প্রবলেম আসে, এস ক্যারেক্টার
দিয়ে হচ্ছে তোকে বললো যে আমার পার্সেন্টেজটা বের করাতে এস ক্যারেক্টারে, ঠিক আছে, এস পার্সেন্টেজ বের করাতে, সেটা নিশ্চয়ই সুন্দর করা যাবে। নেক্সট যদি আমরা দেখি ড্রাগোস রুল, ড্রাগোস রুল, ঠিক আছে, ভিবিটি ঢোকার আগে আগে রুল গুলো বলে দিই। নেক্সট আসছি তাহলে বই পাবি না ড্রাগোস রুল। কি বলা হয়েছে, না এটাও বন্ড অ্যাঙ্গেল সংক্রান্ত, ঠিক আছে, হাইব্রিডাইজেশন থেকে আমি বেন্ডস রুল আর ড্রাগোস রুলটা দুটো পড়ালাম, ঠিক আছে। তাহলে এখানে কি বলা হয়েছে, না ড্রাগোস রুলে বলা হয়েছে যে বন্ড অ্যাঙ্গেলের উপরে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, কি দেখা গেছে, তাহলে আগে জিনিসটা দেখ, অন দা বেসিস অফ এক্সপেরিমেন্টাল বন্ড অ্যাঙ্গেল, কি দেখা গেছে, যে একটা পার্টিকুলার মলিকিউল কিছু কন্ডিশন ফুলফিল করবে, ঠিক আছে, একটা পার্টিকুলার মলিকিউল কিছু কন্ডিশন ফুলফিল করবে, সেটাই হচ্ছে আমার ড্রাগোস রুল। কি কি কন্ডিশন, না প্রথম কন্ডিশন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম বিলংস টু থার্ড অর লোয়ার পিরিয়ড ইন পিরিয়ডিক টেবল। যে সেন্ট্রাল অ্যাটম থাকবে, যেমন কার্বন বা অক্সিজেন আমরা বন্ড করছিলাম যখন, তো তা সেটা কি হবে, না সেটা থার্ড পিরিয়ড থেকে থাকবে বা হচ্ছে লোয়ার পিরিয়ড থেকে থাকবে, থার্ড আর লোয়ার পিরিয়ড, ঠিক আছে। আর কি বলা হয়েছে, সেন্ট্রাল অ্যাটম মাস্ট কন্টেন অ্যাট লিস্ট ওয়ান লোন পেয়ার অফ ইলেকট্রন। আর কি কন্ডিশন, না ইলেকট্রোনেগেটিভিটি অফ সারাউন্ডিং অ্যাটম ইজ 2.5 এর থেকে কম হবে, না ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা 2.5 এর থেকে লেস দেন হবে, ঠিক আছে। তাহলে electronegativity of surrounding atom is less than equal to 2.5, 2.5 এর থেকে কম। এবারে ড্র্যাগো বললেন যে যদি মলিকিউল গুলো এই কন্ডিশন স্যাটিসফাই করে, ঠিক আছে, ড্র্যাগো জেনারেলাইজড
that in such molecules justification of experimental bond angle আগে লিখে নেন বলছি bond angle can be made satisfactory if one consider no hybridization. ঠিক আছে তাহলে কি ব্যাপারটা লেখা আছে না তাহলে ড্রাগন রুট কি বলা হয়েছে না বলা হয়েছে কি এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে যে অ্যাটমিক অরবিটাল গুলো পার্টিসিপেট করছে বন্ডিং এর সময় যে অরবিটাল গুলো পার্টিসিপেট করছে বন্ডিং এর সময় তাদের যে এনার্জি ডিফারেন্সটা সেটা খুব বেশি হবে ঠিক আছে তাই তাদের যে মিক্সিং অফ অরবিটালটা মানে দুটো অরবিটাল যে মিশছে এস আর পি মিশছে বা এস এর সঙ্গে এস মিশছে ঠিক আছে এই যে মিক্সিং অফ অরবিটালটা এই অরবিটালটা হবে না নো মিক্সিং অফ অরবিটাল অর হাইব্রিডাইজেশন টেকস প্লেস ঠিক আছে তাহলে কন্ডিশন গুলো কি কি না যদি কোনো ধর যে অ্যাটম গুলো পার্টিসিপেট করছে তার মধ্যে যদি কোথাও তুই দেখতে পাস যে সেন্ট্রাল অ্যাটম আমার থার্ড কিংবা লোয়ার পিরিয়ডে বিলং করছে সেন্ট্রাল অ্যাটমের মধ্যে লোন পেয়ার আছে ইলেকট্রোনেগেটিভিটি অফ সারাউন্ডিং অ্যাটমটা হচ্ছে 2.5 এর থেকে কম তাহলে তাদের সেই অরবিটালটা যখন অন্য কোনো অ্যাটমের অরবিটালের সঙ্গে ওভারল্যাপ করবে বা বন্ড করা মানে সেখানে ওভারল্যাপ হচ্ছে ঠিক আছে ওভারল্যাপ করবে সেটা পসিবল হবে না কারণ তাদের এনার্জি ডিফারেন্সটা অনেক বেশি সেই দুটো মিশতেই পারবে না তাহলে যখন ওভারল্যাপিংটা হয় তখন সবসময় এনার্জি দেখে হয় সেম এনার্জি বা কাছাকাছি এনার্জির মধ্যে ওভারল্যাপিংটা বেশি হয় একজনের এনার্জি ধর 1000-এর উপরে আরেকজন আমার 100-এর নিচে তাদের মধ্যে কখনোই বেটার ওভারল্যাপ হবে না বা একজনের সাইজটা খুব বড় আরেকজনের সাইজ ছোট যেমন আমি ধর 1s একটা অরবিটাল নিলাম আর একটা আমি 7d বা 7f নিচ্ছি এই দুটো কিন্তু ভালো ওভারল্যাপ হবে না ঠিক আছে ধর ওভারল্যাপের সঙ্গে কি বলেছিলাম যে হেড টু হেড বা হ্যান্ড টু হ্যান্ড হয় ধর যেটা হচ্ছে নিজেদের দুটো যদি হাত দিয়ে আমরা দুটো হাতকে ধরি এভাবে ঠিক আছে এইভাবে যদি দুটো হাতকে ধরি তাহলে এটা হচ্ছে তোর ওভারল্যাপিংটা ভালো হচ্ছে বেটার ওভারল্যাপিং হচ্ছে কারণ সেম সাইজ ঠিক আছে বা একটু যদি বড় হয় তাও কোনো অসুবিধা নেই কিন্তু একজন জায়েন্টের মতো লোক যদি এসে হাতটা দেয় আর একটা ছোট বাচ্চার হাত যদি ধরা হয় তাহলে কি সেটা কখনো বেটার ওভারল্যাপিং হবে এটা কিন্তু বেটার ওভারল্যাপিং হবে না তাহলে সাইজের ডিফারেন্স বা এনার্জির ডিফারেন্স যদি থাকে তাহলে সেখানে কিন্তু ওভারল্যাপিং হওয়া পসিবল হয় না বা সেখানে কোনো কম্পাউন্ড ফরমেশন করে না থার্ড পিরিয়ড বা তার লোয়ারের কথা কেন বলা হয়েছে কারণ থার্ড পিরিয়ড যে এলিমেন্ট গুলো হয় সেগুলো ম্যাক্সিমাম সাইজে বড় হয় থার্ড পিরিয়ড থেকে এলিমেন্টের সাইজটা আস্তে আস্তে বাড়তে শুরু করে ঠিক আছে তাহলে থার্ড পিরিয়ড বা তার নিচের এলিমেন্টদের ক্ষেত্রে এই কন্ডিশন গুলো অ্যাপ্লিকেবল হয় আর ফার্স্ট এন্ড সেকেন্ড পিরিয়ডের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেবল হয় না কারণ সেগুলো সাইজটা যথেষ্ট ছোট থাকে সেগুলো বন্ড করার জন্য সুইটেবল ঠিক আছে কিন্তু যখন এই থার্ড পিরিয়ড বা তার নিচে চলে আসবো তখনই আমার এই কিছু টার্মস এন্ড কন্ডিশন আমার চলে আসে যেমন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম মাস্ট বিলংস টু থার্ড এন্ড লোয়ার পিরিয়ড ঠিক আছে সেন্ট্রাল অ্যাটম মাস্ট কন্টেন ওয়ান লোন পেয়ার electronegativity of surrounding atom is 2.5 less than 2.5 less than or equal to 2.5 যদি থাকে
Drago generalized that in such molecule justification of experimental bond angle can be made satisfactory if one consider no hybridization. তার মানে এটাকে এত ইয়েতে না লিখে তুই এভাবেও বলতে পারিস যে এদের এনার্জি ডিফারেন্সটা হাই হয়ে যায়, এর জন্য কোনো মিক্সিং অফ অরবিটাল হয় না। তাহলে কি লিখবি, সিধা লিখে দিবি যে যদি এরকম কন্ডিশন চলে আসে তাহলে এদের মধ্যে এনার্জি ডিফারেন্সটা হাই হয়ে যায়, তাই কোনো মিক্সিং অফ অরবিটাল হয় না। মিক্সিং অফ মানে দুটো অরবিটাল মিশে না, ওভারল্যাপ করে না। মিক্সিং অফ অরবিটাল, ঠিক আছে। আর ইন সাচ মলিকিউল, এইসব মলিকিউলের ক্ষেত্রে যে বন্ড অ্যাঙ্গেলটা হয় সেটা অ্যাপ্রক্স 90 ডিগ্রির কাছাকাছি হয়, ঠিক আছে। তাহলে কি বললাম, কিছুই বলিনি। 3 নম্বর পিরিয়ড থেকে বা তার নিচে এমন কোন যদি মলিকিউল তোর কাছে থাকে, তোর হাতে, যার কাছে একটা লোন পেয়ার থাকবে আর যার ইলেকট্রোনেগেটিভিটিটা 2.1 এর থেকে কম হবে। এবার তুই বুঝবি কি করে ইলেকট্রোনেগেটিভিটি, তোর মান অত মুখস্থ করা সম্ভব নয়। তাহলে মনে রাখবি কি যে যেটা হচ্ছে আমার হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.2, ঠিক আছে। আর তার থেকে যদি কোনো কম ইলেকট্রোনেগেটিভিটি থাকে, যেমন তোর হচ্ছে আর্সেনিক বা হচ্ছে তোর অ্যান্টিমনি, বিসমাথ, ঠিক আছে, এদের ইলেকট্রোনেগেটিভিটি গুলো অনেক কম। তাহলে এদের ক্ষেত্রে কি হবে না, এই যে অ্যাঙ্গেলটা, বন্ড অ্যাঙ্গেলটা, এই অ্যাটম গুলো যে মলিকিউল ফরমেশন করবে, যে কম্পাউন্ড ফরমেশন করবে, তাদের বন্ড অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি কাছাকাছি থাকবে। এর এক্সাম্পল 2-4টা দেখালেই বুঝতে পারবে। যেমন ধর NH3, ঠিক আছে। তাহলে এর হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট কি, এর অ্যাপ্লিকেশন পার্ট কিন্তু অনেক। এটা একটা ভালো রুল, তোরা প্রবলেম যখন করবি তখনই বুঝতে পারবি। গ্রুপ 15 আরেকটা দিলাম আমি, বন্ড অ্যাঙ্গেল। তাহলে ধর NH3, H3, ASH3 হাইড্রাইড গুলোর ক্ষেত্রে বলছি, অ্যান্টিমনি, বিসমাথ, এটা আর্সেনিক, অ্যান্টিমনি, ঠিক আছে। এদের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা কেমন দেখা যায় বল দিকে, আরেকটা দিলাম আমি, H2O, H2S। কেমিক্যাল বন্ডিং যদি আমি সারা বছর ধরে পড়াই তাও শেষ হবে না। এত ভাস্ট যদি জিনিস মানে রয়েছে, ভাস্ট জিনিস, যে প্রতিটা জিনিস যদি ক্লিয়ার কনসেপ্ট দিতে চাই সারা বছরও আমি শেষ করতে পারবো না। এই বন্ড অ্যাঙ্গেল এগুলোর অর্ডার গুলো পড়বে পরীক্ষায়, ঠিক আছে, ছোট থেকে মানে বন্ড অ্যাঙ্গেলের অর্ডার দেবো। এই এই রুলটা জানলে এখানে তো সুবিধা হবে। কি সুবিধা দেয়, তাহলে নাইট্রোজেন, নাইট্রোজেন সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, তাহলে এর ক্ষেত্রে কিন্তু আমার কোনো রুল কাজ করবে না, ঠিক আছে। আর নাইট্রোজেনের কাছে তোর হচ্ছে লোন পেয়ার একটা আছে আর 3টে হচ্ছে বন্ড পেয়ার আছে। তাহলে 3টে বন্ড পেয়ার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এটা sp, 3টে সিগমা বন্ড আছে। তাহলে 3টে সিগমা বন্ড থাকা মানে sp2 হাইব্রিডাইজড বা 120 কাছাকাছি অ্যাঙ্গেলটা
হওয়া উচিত, কিন্তু একটা লোন পেয়ার থাকার জন্য সেটা অ্যাঙ্গেলটা হয়ে যায় 107 ডিগ্রি। এটা ভিএসিপিআর পড়াবো যখন বলবো আর 107 ডিগ্রি 48 মিনিট। এবারে দেখ, আর এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনেরই 2.2, তার মানে নাইট্রোজেন হাইড্রোজেন এগুলো তো অনেক বেশি হবে, ঠিক আছে 3.04 বা অনেকটা বেশি। নাইট্রোজেন তো ফ্লোরিন হচ্ছে মোস্ট, নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন, ঠিক আছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এই তিনটা। তাহলে এর মধ্যে সব থেকে হচ্ছে ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভ, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। তো এই তিনটের সঙ্গে আমরা কারো কম্পেয়ার করতে পারবো না। তাহলে যখন আমরা পি, আর্সেনিক আর হচ্ছে অ্যান্টিমনি চলে আসছি, তখন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না, এদের তোর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটিটা প্রায় 2.1 এর কাছাকাছি, ঠিক আছে। আর এদের সবারই লোন পেয়ার আছে, ঠিক আছে, এদের সবারই লোন পেয়ার আছে। আর একটা কি কন্ডিশন ছিল না, হচ্ছে এদের সেন্ট্রাল অ্যাটমটা থার্ড পিরিয়ড বা তার নিচে, এদের সেন্ট্রাল অ্যাটমটা থার্ড পিরিয়ড বা হচ্ছে তার নিচে আছে। তাহলে এখানে আমার তিনটে কন্ডিশন ম্যাচ। তিনটে কন্ডিশন ম্যাচ মানে আমার হচ্ছে ড্রাগস রুল কনফার্ম। ড্রাগস রুল কনফার্ম মানে এদের অ্যাঙ্গেলটা প্রায় 90 ডিগ্রির কাছাকাছি হবে, এবারে কম বেশি একটু থাকবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার 93 ডিগ্রি, এটা হয়ে গেল 91 ডিগ্রি। এবারে মিনিট ফিনিট আমি আর লিখছি না, এটাও 91 ডিগ্রি, এটা 18 মিনিট হয়ে গেল, এটা 48, ঠিক আছে। এই হচ্ছে আমার অর্ডার বন্ড অ্যাঙ্গেলের, বোঝা গেছে। আর একটা জিনিস কি দেখবো না, আর একটা জিনিস দেখবো হচ্ছে গ্রুপ 16 এর ক্ষেত্রে যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে ধরি, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তাহলে এর ক্ষেত্রে ড্রাগস রুল কনফার্ম হবে না, এর বন্ড অ্যাঙ্গেল 104 ডিগ্রি 28 মিনিট। আর বাকিগুলোর ক্ষেত্রে প্রায় 90 এর কাছাকাছি থাকবে, সেগুলো হয়ে যাচ্ছে তো। এই হচ্ছে আমার টোটাল রুলস। বল এখানে কিছু বুঝতে অসুবিধা আছে, তাহলে এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলের ভেরিয়েশন তোকে দিবে। বেন্টস রুল, ড্রাগস রুল, কোনো সমস্যা, কোনো প্রবলেম? ক্লিয়ার? স্যার অ্যাঙ্গেলটা বল অ্যাঙ্গেলটা, ওই অ্যাঙ্গেলটা কি করে মাপছি? অ্যাঙ্গেলটা কি করে মাপছিস সেটা এক্সপেরিমেন্টাল, ওটা তুই মাপতে পারবি না, ওটা স্পেকট্রোস্কোপি করে বোঝা যাবে, বুঝলি? এটা তুই মাপতে পারবি, সফটওয়্যার আছে, এই যে সফটওয়্যার আছে, সেখান থেকে দেখা যেতে পারে। অ্যাঙ্গেল কি করে আসছে সেটা দেখে লাভ নেই, ঠিক আছে। একটা অ্যাপ্রক্স অ্যাঙ্গেল আমি ধারণা দেবো। কেমিস্ট্রির এটাই সমস্যা, শুধু মানে এক্সেপশন জিনিস পাবে, ব্যতিক্রম। 2 লাইন পড়বি, 3 নম্বর লাইন থেকে বলবো এটা ব্যতিক্রম, সেটা ব্যতিক্রম, এটাই সমস্যা একটা কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে বিশেষ করে প্রচুর ব্যতিক্রম, এক্সেপশন। এই যেমন ধর না, আমি এতক্ষণ ধরে কি পড়ালাম, 3টে সিগমা বন্ড থাকলে আমার হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এখানে এসে বলে দিলাম এটা 160 ডিগ্রি, এখানে এসে বলে দিলাম এটা হচ্ছে 104 ডিগ্রি। ব্যতিক্রম, ব্যতিক্রমটাই বেশি, থিওরিটা অনলি মানে অরিজিনাল থিওরিটা হচ্ছে ছোট, ব্যতিক্রমটা তার বেশি, ব্যতিক্রমের অ্যাপ্লিকেশন পার্ট বেশি, তো সেগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। আর যেটা ব্যাপার, ব্যতিক্রমের কারণ পাবি, প্রতিটা এক্সেপশনালের কারণ পাবি, এমন নয় যে যা হোক ভাবে এক্সেপশনাল, এটা ব্যতিক্রম কোথা থেকে হয়ে গেল কি হয়ে গেল বুঝতে পারছি না, ব্যতিক্রম সেরকম লোন পেয়ার আছে, সেটা যখন আমি বিএসসি পেয়ার পড়াবো, ভ্যালেন্স সেল, ইলেকট্রন রিপালশন ফিল্ড আজকেই পড়াবো, এরপর একটা তুমি পড়াচ্ছি, এটা বলে তো বিভিন্ন করে পড়াচ্ছি, ঠিক আছে। তাহলে এগুলো হলো। আচ্ছা, আর দুটো মেইন টপিক আমি শেষ করি, তারপরে টুকরা টুকরা পার্ট গুলাকে পড়াবো, ঠিক আছে। আগে ভিপিটি আর হচ্ছে বিএসসি পেয়ারটা আগে কমপ্লিট করবো। এবারে ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিপিটি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম এক্সপ্লেন করেছিল হিটলার। হিটলার মানে যে জাপানের যে নয়, ঠিক আছে।
টাকা ছিল পেয়ে যাবেন। তো সেই হিটলারের কথা বলছি, সায়েন্টিস্ট হিটলার জাপানের। ঠিক আছে, তাহলে আমি ছোট ছোট পয়েন্ট করে লিখে দিচ্ছি যে explained by Hitler and London. এটা আমাদেরকে কি বোঝাতে চেয়েছে ভ্যালেন্স বন্ড থিওরি? ইনফরমেশন দ্যাট টু এক্সপ্লেন, ভিবিটি আমাদেরকে কি বোঝাতে চেয়েছে? এটা এক্সপ্লেন করেছে ফরমেশন অফ কোভ্যালেন্ট বন্ড বাই ইউজিং কোয়ান্টাম মেকানিক্স। না এগুলো লিখবো না, এগুলো বুঝতে পারবে না, কোয়ান্টাম জিনিসটা চলে এসেছে। ঠিক আছে, তাহলে এটা লিখে দিই, বাই ইউজিং কোয়ান্টাম মেকানিক্স। এবারে হিটলার আর লন্ডনের কনসেপ্টটা কি ছিল এটা আগে একটু দেখে নিই। যে দুটো অ্যাটম সবসময় কাছাকাছি আসতে হবে, কিসের জন্য? বন্ড করার জন্য। কনসেপ্ট গুলো কি ছিল না, অ্যাটম মাস্ট ক্লোজার or and then bond. সেকেন্ড কি ছিল? ওভারল্যাপিং অরবিটাল must have a filled nature. বা having unpaired electrons. And spin electron. বেশি কিছু আমি বলিনি, অনেক কিছু লিখে দিচ্ছি। অ্যান্টি স্পিন মানে হচ্ছে বিপরীত দিকে থাকবে, এটা আমি কোয়ান্টাম নাম্বার পড়ানোর সময় বলেছি। আর হাফ ফিল্ড নেচার মানে এই যে একটা করে ইলেকট্রন দিয়ে বন্ড করবে। ঠিক আছে, আর কিছুই বলিনি, দুটো কনসেপ্ট শুধু বলেছি। ঠিক আছে, এবারে নর্মাল যে জিনিসগুলো আমরা বলেছিলাম সেগুলো একটু আমরা দেখে নেবো। ঠিক আছে, যেগুলো আমরা বলেছিলাম আর লিখবো না, এবার শুধু একটু বলে দিচ্ছি। দেখ কি কি বলেছি না, এক তো কোভ্যালেন্ট বন্ড যখন ফর্ম হবে তখন হচ্ছে এই টোটাল কনসেপ্টের মধ্যে কি কি আছে। কোভ্যালেন্ট বন্ড যখন ফর্ম হবে তখন হচ্ছে দুটো অ্যাটমিক অরবিটাল যেখানে মিশবে সেটাকে আমরা বলবো ওভারল্যাপিং জোন।
ঠিক আছে, যেখানে ইলেকট্রন খুঁজে পাওয়ার চান্সটা বেশি। বোঝা গেছে? তাহলে এই জোনটাকে আমরা বলছি ওভারল্যাপিং জোন। এখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা বেশি। 2 নম্বর কি আছে না, যেটা এস এস ওভারল্যাপ হয় সেটা স্ট্রং হয়, সেটা দুর্বল হয় দেন এসপি, দেন হচ্ছে EP। ঠিক আছে, এস এস ওভারল্যাপ হচ্ছে এটা, এসপি হচ্ছে এটা, আর পিপি হচ্ছে আচ্ছা। এই ওভারল্যাপিংটা যখন সিগমা বন্ড ফরমেশন করবে আর যখন পাই বন্ড ফরমেশন করবে, সিগমা বন্ড ফরমেশন করার সময় মলিকিউলার অ্যাক্সিসের সাথে জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। মানে মানে এটা একটা ধর বন্ড করেছে এটার সাথে, আর এটা হচ্ছে আমার মলিকিউলার অ্যাক্সিস, ঠিক আছে, জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। আর যখন পাই বন্ড করবে তোরা সবাই জানিস সেটা হচ্ছে 90 ডিগ্রিতে থাকবে। বোঝা গেছে? এটা 90 ডিগ্রিতে থাকবে, প্যারালাল থাকবে। এটা হচ্ছে প্যারালাল, আর এটা হচ্ছে, এটা ভার্টিক্যাল, এটা হরাইজন্টাল, দুটো পজিশনে থাকবে, একটা পাই বন্ড ফরমেশন করবে আর একটা তোর হচ্ছে সিগমা বন্ড ফরমেশন করবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমি ইয়েতেও বলেছি। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যে কিছু পস্টুলেট এখানে, ভিভিটি মানে পুরোটাই পস্টুলেট, আর কিছু নেই, শুধু রুলস আছে দু চারটা। আচ্ছা, একটা জিনিস ওদেরকে বলা হয়নি, আমি এই যে এতক্ষণ ধরে বকছি এখানে, যে এসপি মানে একটা দুটো, sp3 মানে, এই sp3 মানে একটা দুটা তিনটা, এই তিনটা দুটা একটা এগুলো কি নাম্বার অফ সিগমা বন্ড যেটাকে বলছি, সেটাকে অ্যাকচুয়ালি টার্মটাকে বলা হয় স্টেরিক নাম্বার। ওই টার্মটাকে বলা হয় কি স্টেরিক নাম্বার। ঠিক আছে, কোথায় লিখেছি বলো দেখি, এগুলো আগের দিনই পড়েছি। এই নাম্বার অফ সিগমা বন্ড, এই টোটাল টার্মটাকে বলা হয় স্টেরিক নাম্বার। ঠিক আছে, একটা লিখে দিই এখানে। তোরা ওইভাবেই কাউন্ট করবি, আমি শুধু ফর্মুলাটা লিখে দিচ্ছি। নাম্বার অফ অ্যাটম বন্ডেড টু অ্যান অ্যাটম প্লাস number of lone pair left on the atom. Number of lone pair left on the atom after bond. এই জন্য এখানে অক্সিজেনের লোন পেয়ারটাকে আমরা কাউন্ট করেছিলাম, যে একটা সিগমা বন্ড, একটা সিগমা বন্ড আর একটা সিগমা বন্ড, তিনটা সিগমা বন্ড হিসাবে আমরা কাউন্ট করেছিলাম। কেন কাউন্ট করেছিলাম? এই কারণটার জন্য। এই পয়েন্টটা পর তাহলে বুঝতে পারবে। নাম্বার অফ লোন পেয়ার লেফট, কটা লোন পেয়ার পড়ে আছে আফটার বন্ডিং, বন্ডিং এর পরেও কটা লোন পেয়ার তার বেঁচে আছে। তাহলে এই পয়েন্টটা ভালো করে দেখুন এটা, ঠিক আছে, যে কটা লোন পেয়ার পড়ে আছে আফটার বন্ডিং সেটাই হচ্ছে আমার কি
না, এখানে স্টেরিক নাম্বার প্লাস হচ্ছে নাম্বার অফ অ্যাটম বন্ডেড টু এন অ্যাটম, যেটার সঙ্গে বন্ড করেছে। এর ক্ষেত্রে লোন পেয়ার কেউ নেই কার্বনের ক্ষেত্রে, তাই এর ক্ষেত্রে ঝামেলাও নেই। আর এর ক্ষেত্রে একটা বন্ডেড আর দুটা লোন পেয়ার, তার জন্য 3 ধরা হয়েছে, যেটাকে আমরা স্টেরিক নাম্বার বলি। ঠিক আছে, এটা আমরা নেক্সট ভিভিটি। তাহলে মেন যা আছে পস্টুলেট ওখানেই বলা হয়ে গেছে, আর কিছু নেই। ঠিক আছে, যে তোর হচ্ছে এটা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, কাল্পনিক জিনিস এটা। ঠিক আছে, আর কি না, এটা যখন ওভারল্যাপিং করবে তখন হচ্ছে তোর মলিকুলার এক্সিস বরাবর হলে সিগমা বন্ড ফরমেশন করবে, আর প্যারালাল প্যারালাল হ্যান্ড টু হ্যান্ড ওভারল্যাপ হলে সেটা হচ্ছে তোর কি হবে না, পাই বন্ড ফরমেশন করবে। ঠিক আছে, এবারে না এখান থেকে আমাদেরকে হাইব্রিডাইজেশনটা যা পড়েছি এই দুটো জিনিস কম্পেয়ার করে এখানে হাইব্রিডাইজেশন, টোটাল হাইব্রিডাইজেশন আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, তাহলে হাইব্রিডাইজেশনটা কি দেখবো না, কত রকমের হাইব্রিডাইজেশন হয়। sp2 পড়েছি, sp পড়েছি, sp3 পড়েছি, এছাড়াও আরো হয় sp3d হয়, sp3d2 হয়, sp3d3 হয়। হুম, এগুলো হচ্ছে ভিএসিপিআর, ভিএসিপিআর পড়ার পরে বলবো দাঁড়া, আর দুটো পয়েন্ট আমি লিখে দিচ্ছি, এবার একটু দেখে নিই। বা এটাই বলবি তোরা, ঠিক আছে, এটাই তোরা বলবি পস্টুলেট অফ ভিভিটি। যদি ভিভিটি সম্বন্ধে পরীক্ষায় দেয়, এগুলো কম্পিটিটিভের জন্য নয় কিছু, হ্যাঁ, এগুলো পরীক্ষায় যদি লিখতে দেয় যে ভিভিটি সম্বন্ধে কি জানো লেখো, কি লিখবি, যে বা ভ্যালেন্স বন্ড থিওরি লিখতে দেয়, তাহলে প্রথমে বলে দিবি যে এটা হচ্ছে একটা কাল্পনিক ঘটনা বা কাল্পনিক কনসেপ্ট, ধারণা। ঠিক আছে, হাইপোথেটিক্যাল কনসেপ্ট। আর কি না, এটা প্রথম হিটলার লন্ডন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, আর এখানে যে পয়েন্টগুলো লিখাচ্ছি সেগুলো লিখবি। ফার্স্ট পয়েন্ট, একটা কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হয় একটা কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হয় দুটো পার্সিয়ালি ফিল্ড বা হচ্ছে দুটো হাফ ফিল্ড অরবিটাল ওভারল্যাপ হয়ে একটা কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হয় বাই দা ওভারল্যাপিং অফ পার্সিয়ালি, আংশিক ভাবে যেটা ফিল্ড হয়েছিল বা পূর্ণ হয়েছিল, আংশিক পূর্ণ দুটো অরবিটাল মিশে করে একটা কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হয়। A covalent bond is formed by the overlapping of partially filled orbital. আর এটা আগেও বলেছি যে ওভারল্যাপিং অরবিটাল must have electrons with opposite spin, দুটো বিপরীত দিকে ঘূর্ণন থাকবে। এটা আগেও বলেছি, অ্যান্টি স্পিন দিয়ে রেখেছিলাম, দেখ এখানে এই যে অ্যান্টি স্পিন থাকবে। ঠিক আছে, 3 নম্বর কি লিখবি, atoms involved in bond formation would have unpaired electrons.
the electron density বা ইলেকট্রনের যে ঘনত্ব সেটা between two bonded atoms increase due to overlap. লাস্ট ওয়ান হচ্ছে, তার মানে কি বললাম না, ইলেকট্রন ডেনসিটিটা বেশি থাকবে কোথায়, একই জিনিস বলছি আমি, ইলেকট্রন ডেনসিটিটা বেশি থাকবে যেখানে ওভারল্যাপ করেছে এই জায়গাটায়, যে ওভারল্যাপিং জোন, এটাকে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা বেশি। তোরা ছবি দিয়েও লিখে দিতে পারিস, স্যাররা বুঝতে পারলেই হচ্ছে, ঠিক আছে। আর হিস্ট্রি লিখবি না কোনোদিন সায়েন্সে। পরীক্ষার খাতায় যখন লিখবি এমন ভাবে লিখবি যেমন তুই টিচার আর স্যাররা হচ্ছে স্টুডেন্ট, যাতে বোঝাতে পারছে। লাস্ট পয়েন্ট কি, এটা the extent of overlapping, মনে কর এই পয়েন্টগুলো সবগুলোই আমি আগে বলেছি, যে যত ওভারল্যাপিংটা স্ট্রঙ্গার হবে তত যত ওভারল্যাপিংটা ভালো হবে তত স্ট্রঙ্গার বন্ড ফর্মেশন হবে। ওই জন্য তো এখানে ছবিটা এঁকেছি, এই যে পিপি ওভারল্যাপিংটা ভালো হয়, ঠিক আছে। তুই যদি বলিস যে আমি একটা এত বড় একটা এস অরবিটাল, এত বড় একটা পি অরবিটালের সঙ্গে এইটুকু একটা এস অরবিটাল দেবো, তাহলে কি ওভারল্যাপিং ভালো হবে? হবে না, কারণ সাইজ আর এনার্জি দুটোই ডিপেন্ড করে ওভারল্যাপিং এর জন্য। সাইজ বেশি হয়ে যাওয়া মানে এনার্জিও বেশি, ঠিক আছে। আর এনার্জি যখন বেশি হয়ে যাবে তখন খুব হায়ার এনার্জির সঙ্গে খুব লোয়ার এনার্জি কখনোই মিসম্যাচ হবে, কখনোই ম্যাচ করবে না, বুঝেছি। তাহলে এখানে গ্রেটার দ্য এক্সটেন্ট অফ ওভারল্যাপিং স্ট্রঙ্গার দ্য বন্ড। কম। এবার এর কিছু অ্যাপ্লিকেশন পার্ট আমি শেখাচ্ছি, এগুলো ইন্টারেস্টিং দেখ, এত পর্যন্ত এখানে যা পড়েছি সেগুলোকে ঘুরে লেখা, ভিভিটি কিছু নেই, ভিএসসি পেয়ারটা বোঝার আছে, ভিভিটিতে শুধু সে মুখস্থর মতো কিছু নেই, ওভারল্যাপিং হচ্ছে যা হচ্ছে সেগুলো দেখতেই পাচ্ছেন, সেগুলো লিখতে হবে তাকে। তো যদি পরীক্ষায় লিখতে দেয় এই 5টা পস্টুলেট লিখে দিয়ে আসেন, ঠিক আছে, পরীক্ষায় দিবে এরকম ভিভিটি। আর এর অ্যাপ্লিকেশন পার্ট গুলো কি সেটা দেখা যায়। ধর NO2 প্লাস, এর হাইব্রিডাইজেশন কি হবে, এর হাইব্রিডাইজেশন কি হবে? দেখ কেমন ভাবে করবি। প্রথম কথা হচ্ছে প্লাস চার্জটা কার ঘাড়ে দেব, নাইট্রোজেনের ঘাড়ে না অক্সিজেনের ঘাড়ে? প্লাস চার্জটা আমি তার ঘাড়ে দেব যেখানে ইলেকট্রো নেগেটিভিটিটা কম। নাইট্রোজেন অক্সিজেন দুজনেই ইলেকট্রোনেগেটিভ, কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের থেকে কম, তাই নাইট্রোজেনের ঘাড়ে আমি প্লাসটা দেব। তাহলে এন প্লাস, এন প্লাস মানে এর ইলেকট্রন কনফিগারেশন কেমন হবে? নাইট্রোজেন প্লাস মানে 6টা ইলেকট্রন টোটাল, তার মানে ভেতরে 2টা, ভেতরে তো আমার সংখ্যা নাই কোনো, ঠিক আছে, বাইরে আছে 4টা, তাহলে 4টা ইলেকট্রন মানে 2s অরবিটালে থাকবে দুটো আর
2p অরবিটালে থাকবে দুটো একসঙ্গে বসাবি না, মনে রাখবি কোয়ান্টাম নাম্বার, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল এগুলো পড়েছিলাম, ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচারে। দুটোকে বলবি না আবার স্যার দুটো কেন একসঙ্গে বসালেন, এগুলো পড়িয়েছি অ্যাটমিক স্ট্রাকচারে। পুরোনোগুলো মাঝে মধ্যে উল্টালেই মনে পড়বে, সে ডেলি ডেলি যে পুরোনো পড়তে হবে সেরকম কোনো ব্যাপার নাই। আমি পরীক্ষা তো নেবই, পরীক্ষা যখন নেওয়া হবে কোশ্চেন আগের গুলো থাকবে তার সঙ্গে ডিসকাসের সঙ্গে, ঠিক আছে, বা কোশ্চেন আনসার যখন পরীক্ষা নেবে। অনলাইনে কি পরীক্ষা নিবি বলতো, অফলাইনে তো পরীক্ষা নিয়ে সুবিধা। তাহলে এটা হচ্ছে এর গ্রাউন্ড স্টেট। কেন গ্রাউন্ড স্টেট আমার কিসের জন্য লিখলাম, জিএস মানে গ্রাউন্ড স্টেট, হ্যাঁ এটা কেন লিখলাম, কারণ অক্সিজেন যে দুটো বন্ড করবে, তো অক্সিজেনের তো একটা তো আবার পাই বন্ড আছে, তাহলে এই ঘরটাই কি কুলাবে, আর একটা ঘর ফাঁকা করতে হবে। তার জন্য কি করতে হবে, এন প্লাস কে এক্সাইটেড করতে হবে। যখন এক্সাইটেড হয়ে যাবে, আর আমি বারবার কিন্তু এই গ্রাউন্ড আর এক্সাইটেড লিখবো না, আমি বিএস আর জিএস লিখবো, হ্যাঁ। এক্সাইটেড যখন হবে তখন এই 2s এর ঘরের ইলেকট্রন, একটা ইলেকট্রন জাম্প করে দেবে এই ঘরে, এখন আমার ইলেকট্রনিক কনফিগারেশনটা এরকম, ঠিক আছে। এবারে অক্সিজেন গুলোকে এন্টার করাতে হবে, এক্সাইটেড হওয়ার পরে অক্সিজেন আসবে, তাহলে স্ট্রাকচারটা কেমন হচ্ছে এইভাবে, ঠিক আছে। আরেকটা ডবল প্লাস, ঠিক আছে। তাহলে অক্সিজেন এলো, সে এখানে ঢুকে গেল, হয়েছে। আর একটা অক্সিজেন এলো, সে হচ্ছে তো এখানে এন্টার করে গেল, দুটো অক্সিজেন হয়ে গেল। দুটো অক্সিজেনের মধ্যে এটা হচ্ছে আমার অক্সিজেনের সিগমা বন্ড, তাহলে পাই বন্ড কোনটা, না পাই বন্ড হচ্ছে এইভাবে টানবি আর এখানে একটা এন্টার করবি, দিয়ে দেখিয়ে দিবি এটা হচ্ছে আমার পাই বন্ড, এইভাবে টানবি এখানে এন্টার করবি, দিয়ে দেখিয়ে দিবি এটা পাই বন্ড আর এটা হচ্ছে সিগমা। বোঝা গেছে, বোঝা গেছে কিভাবে পাই বন্ডটা সিগমা বন্ড করলাম, কি রে? স্যার একবার বলে দিন। আরেকটা এক্সাম্পল নতুন নিয়ে বলবো এখন। এটাতে কি হয়েছে না, নাইট্রোজেনকে প্রথমে আমরা এক্সাইটেড করালাম, করানোর পরে অক্সিজেন গুলো ঢুকবে, অক্সিজেন দুটো দেখ পাই বন্ড করে আছে, দুটো পাই বন্ড মানে একটা তো সিগমা বন্ড হয়ে গেল, ইলেকট্রন ঢুকে যাওয়া মানে সিগমা বন্ড, ইলেকট্রন ঢুকে যাওয়া মানে সিগমা বন্ড। পাই বন্ডটা তো ওভারল্যাপিং, পাই বন্ড তো কোনো কাল্পনিক, মানে সিগমাটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, বন্ড তৈরি হচ্ছে, কিন্তু পাইটা সেরকম কিছু ব্যাপার নয়, পাইটা ওভারল্যাপ হচ্ছে বা একটা অ্যাট্রাকশন ফিল করেই বন্ড তৈরি করে দিচ্ছে, ওরা অ্যাট্রাক্টেডও হচ্ছে না, ওরা অ্যাট্রাকশনটা ফিল করেই বন্ড করে দিচ্ছে, অ্যাট্রাকশন হয়ে বন্ড করবে সেরকম সময়ও দিচ্ছে না সিগমার মধ্যে। তাহলে পাই বন্ডের ক্ষেত্রে কি হচ্ছে না, এখানে দেখ এটা জাস্ট আমরা এই একটা সিগমা বন্ড করবে, একটা সিগমা বন্ড আর একটা পাই বন্ড, নিচেরটা সিগমা আর উপরেরটা পাই। তাহলে এই যে পাই বন্ডটা এটা দেখাবো কিভাবে না, একই ও এর সঙ্গে একটা সিগমা বন্ড দেখাবি আর দুটো যে খালি পড়ে আছে সেখানে একটা করে পাই বন্ড এন্টার করে দিবি। মনে রাখবি টু বি রিমেম্বার, ইম্পর্টেন্ট জিনিস, যে যখন আমরা হাইব্রিডাইজেশন কাউন্ট করব, অনলি সিগমা বন্ড ধরা হবে, কোনো পাই বন্ড ধরবি না।
মনে থাকবে, মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম না, তাহলে এর হাইব্রিডাইজেশনটা কি হয়ে যাবে, তাহলে হাইব্রিডাইজেশন হয়ে যাবে কটা অরবিটাল ফিল আপ হয়েছে তত হাইব্রিডাইজেশন। তাহলে ফিল আপ হয়েছে কি কি, এস ফিল আপ হয়েছে আর পি ফিল আপ হয়েছে, তাই তো, পি এর একটা এস এর একটা, তার মানে এই সিগমা পর্যন্ত ধরবো, পায়ে ঢুকবি না, পায়ে টাচও করবি না, তাহলে হাইব্রিডাইজেশন হচ্ছে একটা এস একটা এসপি হাইব্রিডাইজেশন। বোঝা গেছে এতটা পর্যন্ত? নেক্সট এক্সাম্পল দিলে আরো বুঝতে পেরে যাবে। এইটুকুটা বোঝা গেছে তো? কি রে? হ্যাঁ স্যার। NO2 ক্লাস করালাম, এবারে NO2 করালাম। তাহলে NO2 সময় কি হবে, এটা নিজেরা কর, আমি এটা খুলে রাখছি, নিজেরা কর। নাইট্রোজেনের গ্রাউন্ড স্টেট, নিজেরা বল আমার NO2 হাইব্রিডাইজেশন কি হবে ভিভিটি ইউজ করে। নাইট্রোজেনের এক্সাইটেড স্টেট, এটা কিন্তু প্লাস প্লাস কিছু নেই, শুধু NO2 আছে। বল রে, দেখি। এটা তো ঠিক আছে, আমাকে হাইব্রিডাইজেশন করো, এটা তো আমিও করবো। নাইট্রোজেনের 7 আর হচ্ছে 1 2 3 4 5, এটা এক্সাইটেড করার সমস্যা, এক্সাইটেড তো হবে না। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, তাহলে এক্সাইটেড হবে না, এক্সাইটেড করারও দরকার নেই, এক্সাইটেড হলে সে একই থাকবে, ইলেকট্রন কোনো জাম্প করবে না, এক্সাইটেড লেখারই দরকার নেই। কারণ এখানে কোনো ফাঁকা ঘরই নেই, আর এক্সাইটেড করবে কোথায়? ঠিক আছে, হাইব্রিডাইজেশনটা বল। না, এসপি হবে না, সব এসপি, আগেরটা এসপি বলে এটা এসপি।
এখানে কি হবে, একটা অক্সিজেন এন্টার করবে এখানে, আর এই অক্সিজেনটা সিগমা বন্ড করা মানে পাই বন্ড করবে। এর সঙ্গে দেখতে পাচ্ছি। এটা পাই বন্ড, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, কতটা পর্যন্ত কাজ করেছে, বা হচ্ছে তোর আহ এটাকে লাস্টে, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, না একটা সিগমা বন্ড হচ্ছে, একটা পাই বন্ড হচ্ছে, ঠিক আছে, ইলেকট্রন তো এন্টার হয়ে গেল। বাকি আমরা কি দেখবো, না বাকি দেখবো আর একটা অক্সিজেন কি হবে, আর একটা অক্সিজেন কি হবে, না এইখানে একটা টার্ম চলে আসবে যেটাকে বলা হয় কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ডটাকে দেখুন কোন করে লিখি। তাহলে এই বন্ডটা কি বলা হচ্ছে, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা ডেটিং বন্ড। এটা কি, না এটা হচ্ছে ইলেকট্রন যখন ডাইরেক্টলি ট্রান্সফার করবে কোনো ভ্যাকেন্ট অ্যাটমিক অরবিটাল, মনে রাখতে হবে কি, এই বন্ড হাইব্রিডাইজেশনে কাউন্ট হবে, ঠিক আছে। এই বন্ডটা কিন্তু হাইব্রিডাইজেশন করার সময় কাউন্ট হবে, যেমন পাই বন্ড হয়নি কিন্তু এটা হবে। হুম, তাহলে কি হবে, না এটা দেখাবি কেমন করে, ক্রস চিহ্ন দিয়ে দেখিয়ে দিবি, এভাবে ক্রস চিহ্ন দিই, যে এখানে আমার হচ্ছে অক্সিজেনটা ঢুকছে, ঠিক আছে, বা এই ইলেকট্রনটা কি হচ্ছে ডাইরেক্টলি এভাবে দেখিয়ে দিবি ট্রান্সফার করছে অক্সিজেন, ঠিক আছে। এভাবে দেখাতে পারিস, এভাবে দেখাবি, এক্স চিহ্ন দিবি, এটা দেখিয়ে দিবি এভাবে ডাইরেক্টলি ট্রান্সফার করছে অক্সিজেন, ঠিক আছে। মানে ওই যে ইলেকট্রনটা এর সঙ্গে কোনো বন্ড করছে না, শেয়ারিং করে বন্ড করছে না, এটা ডাইরেক্টলি অক্সিজেনের যে খালি একটা অরবিটাল পড়ে আছে সেই অরবিটালে ট্রান্সফার করে দিচ্ছে ইলেকট্রন। তাহলে নাইট্রোজেনটা অক্সিজেনকে ট্রান্সফার করে দিচ্ছে। তুই একটা কথা ভাব না, যে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন তো পাই বন্ড করবে, ঠিক আছে, সিঙ্গেল বন্ড তো হবে না, তাহলে মাইনাস হয়ে যাবে মাথায়। এবার আমি মাইনাসও দিচ্ছি না মাথায়, যদি সিঙ্গেল বন্ড থাকতো আর একটা ইলেকট্রনের জন্য অক্সিজেনের মধ্যে মাইনাস থাকতো, তাহলে আগে হাইব্রিডাইজেশনটা দেখি না, হাইব্রিডাইজেশনটা কি হচ্ছে, না কটা অরবিটাল এনভেলপ ইয়ে হচ্ছে, এস পার্টিসিপেট করছে sp, তাহলে এর হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp2। বোঝা গেছে। তাহলে এই অ্যাটমিক অরবিটালটা কখন দেখা যাবে, না এদের স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবে, যে নাইট্রোজেন ডবল বন্ডেড ও তো হয়ে গেল, এবারে যদি আর একটা ওকে আমি এদিকে ডবল বন্ড করে দিই, তাহলে কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, আর অক্সিজেনের আগের থেকেই দুটো আছে,
ঠিক আছে, অক্সিজেনে কটা আছে? তোর হচ্ছে দুটা, বাইরে 5টা আছে, বাইরে 5টা আছে। নাইট্রোজেনের বাইরে কটা ইলেকট্রন আছে? 5টা আছে। তাহলে অক্টেট ফিল আপ করার জন্য আর 3টে ইলেকট্রন দরকার। সেখানে আমরা কটা ইলেকট্রন পাচ্ছি? 4টা। 4টা ইলেকট্রন পাচ্ছি। ইলেকট্রনটা নাইট্রোজেনের নয়, ইলেকট্রনটা অক্সিজেনের, তাই এর মাথায় প্লাস বসবে। প্লাস বসে গেলে তবেই আমরা আরেকটা পাই বন্ড করতে পারবো, যেটা আমরা আগেরটাতে দেখলাম। এখানে দেখলাম যে প্লাস যখন বসছে তখন একটা অরবিটাল খালি হয়ে যাচ্ছে, খালি হলে দুটো পাই বন্ড পসিবল হবে। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে কি হচ্ছে না, এক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে অক্সিজেন দুটো আছে কিন্তু মাথায় কোনো প্লাস দিইনি, তাহলে প্লাসও দিইনি আবার মাইনাসও দিইনি, তাহলে কি হবে? নাইট্রোজেনের ইলেকট্রনটা টোটালি ডোনেট করে দেবো অক্সিজেন সেন্টার, এইভাবে বন্ড করবে। এই বন্ডটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, বা কোঅর্ডিনেট বন্ডও বলতে পারিস বা ডেটিভ বন্ডও বলতে পারিস। ঠিক আছে, এইভাবে এটা ডোনেট করবে। মনে থাকবে কিভাবে ডোনেট করছে, হলো। আর এর মাঝের বন্ড অ্যাঙ্গেলটা 132 ডিগ্রি। বন্ড অ্যাঙ্গেল কিভাবে ক্যালকুলেট করবো, এরকম প্রশ্ন কোনো করিস না। আর এটা কত? এটা sp হাইব্রিডাইজড, তার মানে এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা তো বুঝতেই পারছিস। এটা sp2, কিন্তু তার ক্ষেত্রে হচ্ছে 132 ডিগ্রি। ঠিক আছে, মাথা মুন্ডু নয় অ্যাঙ্গেল। আর একটা করব, তাহলে এটা তোরা নিজেরা করে আমাকে বল। হাইব্রিডাইজেশন NO2 মাইনাস, এটা আমি একবারই বলবো না, তোরা হাইব্রিডাইজেশন প্রত্যেকে মেসেজ করবি হাইব্রিডাইজেশন। মাইনাসটা কার মাথায় থাকবে? অক্সিজেনের মাথায়, কারণ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ।
হলো রে? নে তাড়াতাড়ি কর, একটা ইয়ে নিয়ে বসে আছে। বাড়ি থেকে করে আসবি, এই বাড়ি থেকে হোমওয়ার্ক করবো।
খোঁজার জন্য পরের দিন এগুলো হোমওয়ার্ক থাকবে। আরেকটা কোশ্চেনটা হচ্ছে এটা NO2 মাইনাস, হ্যাঁ, আর এটা হচ্ছে NO2 প্লাস, এই সরি NO2, এদের বন্ড অ্যাঙ্গেলের এই ডিফারেন্স হওয়ার কারণ হয় এদের বন্ড অ্যাঙ্গেলের এই ডিফারেন্সটা কেন 115 থেকে 135 হয়ে গেল, এটা পরের দিন তোদের কোশ্চেন। ঠিক আছে, আরো দিয়ে দিই, দাঁড়া দিয়ে দিই। ঠিক আছে, এগুলো পিপিটি আমাকে হাইব্রিডাইজেশন করে পাঠাবে, মনে থাকবে। এগুলো হয়ে গেলে জানবি ভিএসসিপিআর এর অনেকটা কমপ্লিট হয়ে গেছে। পরের দিন ভিএসসিপিআর শেষ করে দেবো, তাহলে হয়ে যাবে, আর তেমন কিছু নেই। আর টুকটাক এই খুচরা খুচরি জিনিস আছে ওগুলো করে। এমওটি আছে, এমওটিটা ইম্পর্টেন্ট জিনিস।